লাস্ট ক্লাসে আমরা ডিসপ্লেসমেন্ট পাম্পের দুটো টাইপের মধ্যে একটা টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম। ডিসপ্লেসমেন্ট পাম্প হচ্ছে যে পাম্প প্রত্যেকবার অপারেশন করার সময় একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডকে তার ইনলেট সাইড থেকে বা সাকশন সাইড থেকে ডিসচার্জ সাইডে ডিসপ্লেস করে পজিটিভলি। সেই ধরনের ডিসপ্লেসমেন্ট পাম্পকে আমরা এখানে ডিসপ্লেসমেন্ট পাম্প বলছি, যে দুটো টাইপের হতে পারে, একটা রেসিপ্রোকেটিং পাম্প আর হচ্ছে রোটারি পাম্প। রেসিপ্রোকেটিং পাম্পটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, যেখানে একটা রেসিপ্রোকেটিং এলিমেন্ট থাকে, যেখানে যে এলিমেন্টটা হচ্ছে একটা রেসিপ্রোকেটিং মোশন তৈরি করে। এখানে যেমন আমরা হচ্ছে হ্যান্ড টিউবওয়েল দেখেছিলাম, যে যে হ্যান্ড টিউবওয়েলের মধ্যে একটা পিস্টন উঠানামা করে ব্যাক এন্ড ফোর্থ। তো কন্টিনিউয়াসলি এরকম ব্যাক এন্ড ফোর্থ একটা নির্দিষ্ট পজিশনে বারবার উঠানামা করলে এই ধরনের মোশনকে বলা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন। এটার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডকে ডিসচার্জ সাইডে যদি ট্রান্সফার করে। আর রোটারি পাম্পটা আমরা আজকে দেখবো। রোটারি পাম্পটাও ডিসপ্লেসমেন্ট পাম্প, দ্যাট মিনস একটা নির্দিষ্ট রোটেশন, এখানে হচ্ছে রোটেশন, একটা নির্দিষ্ট রোটেশনে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডকে ইনলেট থেকে আউটলেটে ডিসচার্জ করবে। বাট এখানে রেসিপ্রোকেটিং মোশনের পরিবর্তে এখানে একটা রোটেশনাল এলিমেন্ট থাকবে। তো সেই রোটেশনাল এলিমেন্টটা অনেক টাইপের হতে পারে। রোটারি পাম্পে বিভিন্ন ধরনের রোটেশনাল এলিমেন্ট থাকে, যেটা একটা ফিক্সড কেসিং এর মধ্যে বসানো থাকে। যে কেসিং এর মধ্যে এই রোটেশনাল এলিমেন্টটা ঘুরবে। সেই রোটেশনাল এলিমেন্টে গিয়ার হতে পারে, ক্যাম হতে পারে, স্ক্রু হতে পারে, যেগুলো ড্রাইভ শ্যাফটের সাথে লাগানো থাকে। যে ড্রাইভ শ্যাফটটা যখন ঘুরে তার সাথে সাথে এই রোটেশনাল এলিমেন্টটা ঘুরে। তো আমি এখানে আসলে রোটারি পাম্পটা খুব বেশি একটা ওয়াটার সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয় না, দ্যাটস আমরা খুব বেশি ডিটেইলে যাব না। একটা রোটারি পাম্প দেখবো, যদি রোটারি পাম্প অনেক টাইপের হয়ে থাকে। ছবিতে যেমন দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইপের পাম্প, সেটা হচ্ছে গিয়ার পাম্প। তো এই ধরনের গিয়ার বা ক্যাম বা স্ক্রু থাকে, যেগুলো কেসিং এর মধ্যে বসানো থাকবে এবং ইনমেশ থাকা অবস্থায় সেটা একটা আরেকটার সাথে রিলেটিভলি অপোজিট ডিরেকশনে হচ্ছে ঘুরতে থাকে। যদি একটু ছবিটা তোমরা খেয়াল করো, এখানে দুইটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার, উপরে একটা গিয়ার, নিচে একটা গিয়ার, এবং দুইটা গিয়ার একটা আরেকটার সাথে রিলেটিভলি অপোজিট ডিরেকশনে ঘুরছে। এটা উপরেরটা এদিকে ঘুরছে, নিচেরটা এদিকে ঘুরছে। তো এইভাবে ঘোরা অবস্থায় কিভাবে পানিটাকে সাকশন সাইড থেকে নিয়ে আসবে, এটা যদি আমরা দেখি, এই পাশটা হচ্ছে সাকশন সাইড, এটা হচ্ছে ডিসচার্জ সাইড। তো যখন গিয়ারটা ঘুরতে থাকবে, যখন এই দুটা গিয়ারই কিন্তু এই যে মাঝখানে যে গোল সার্কেলটা ড্র করা আছে, সেটা হচ্ছে ড্রাইভ শ্যাফটের সাথে লাগানো আছে। শ্যাফটটা ঘুরবে, সাথে সাথে হচ্ছে গিয়ারটা ঘুরবে, এবং গিয়ারগুলো এমন ভাবে মেশিং করা আছে, দেখো টিপগুলো কিন্তু একটা আরেকটার সাথে একদম আটকে আছে মাঝখানে, এই জায়গাটুকুর মধ্যে কোনো কিন্তু ভয়েড নেই। কিন্তু যখন এগুলো ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে আসবে, কিছু টিপ আনমেশ হয়ে যাচ্ছে, এবং আনমেশ হওয়া অবস্থায় তখন দেখা যায় এখানে একটা সাকশন ফোর্স বা একটা এয়ার পকেট তৈরি করে, ভয়েড তৈরি করে। এবং সেই ভয়েডের কারণে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে যেই সোর্স থেকে পানিটা উইথড্র করা হবে, সাধারণত রিজার্ভার থেকে অথবা কোনো অন্য কোনো জায়গা থেকে, সেইখানে সাধারণত পানিতে যেই প্রেশারটা ডেভেলপ করে সেটা নিয়ার অ্যাবাউট 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারের কাছাকাছি, ঠিক আছে। আর এখানে যখন সাকশন সাইডে এখানে পাইপলাইন লাগানো আছে, সাকশন সাইডে এই জায়গাটাতে যখন একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, ডিফারেন্সিয়াল প্রেশারের কারণে পানিটা অটোমেটিক্যালি সোর্স থেকে এই সাকশন সাইডে চলে আসবে। তো এই নেগেটিভ ফোর্সে কখন ডেভেলপ করছে, যখন হচ্ছে এই দুইটা গিয়ার ঘোরা শুরু করছে একটা আরেকটার রেসপেক্টে, এবং মাঝখানে হচ্ছে এখানে আনমেশ হওয়ার কারণে টিপগুলোর মাঝখানে এয়ার পকেট তৈরি হচ্ছে, একটা এয়ার পকেটের সেই জায়গাগুলোতে এসে হচ্ছে এখানে লিকুইড এসে পড়ে যাচ্ছে। এবং এদিকে যখন ঘুরতে থাকছে প্রত্যেকটা টিকের মাঝখানে আবার কিন্তু খেয়াল করে দেখো ফ্লুইড ভরে যাচ্ছে। যত ঘুরছে ফ্লুইড গুলো আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে যাচ্ছে থ্রু দ্য টিকের মধ্য দিয়ে। এবং আস্তে আস্তে ফুল যখন একটা সাইকেল ঘুরে যাবে, তখন এই পানিটা হচ্ছে এই ডিসচার্জ সাইডে চলে যাবে এবং ফ্লো করবে। তো এখানে একটা সাইকেল ঘুরলে, মানে গিয়ারটা যদি একটা সাইকেল ঘুরলে একটা নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু বা ফ্লুইডই কিন্তু এখানে ডিসচার্জ সাইডে ট্রান্সফার হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্প। এবং সেটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কেসিং এর সাইজ, এবং কেসিং এর মাঝখানে এই যে গিয়ার গুলো আছে, গিয়ারের যে মেশিং করা আছে সেটার যে সাইজটা, তার উপরে ডিপেন্ড করবে কতটুকু ফ্লুইড এখানে প্রত্যেকটা রোটেশনে এখানে ডিসচার্জ সাইডে ট্রাভেল করবে। তবে ফ্লুইডটাকে এখানে দেখো সাকশন সাইড থেকে আবার ব্যাক ফ্লো করা থেকে প্রিভেন্ট করে এই মেশিং এর মাধ্যমে। মানে মেশিংটা এমন ভাবে করা আছে, যদি একটু খেয়াল করো দেখো একদম কেসিং এর সাথে লাগানো আছে। মানে এখানে কিন্তু কোনো জায়গা নাই যেখানে হচ্ছে মেশিং এর মধ্যে থাকা পানিটা, টিথের মধ্যে থাকা পানিটা আবার বের হয়ে এই পাশে বের হয়ে যাবে বা এই পাশে বের হয়ে যাবে, সেটা কোনো স্কোপ নাই। সো এটা ব্যাক ফ্লোটাকে প্রিভেন্ট করছে।
এখানে যেহেতু রোটেশনটা সাবস্টিটিউট করছে রেসিপ্রোকেটিং মোশনকে, দ্যাটস আমরা এটাকে রোটারি পাম্প বলছি। কম্পারেটিভলি রেসিপ্রোকেটিং পাম্পের তুলনায় রোটারি পাম্প একটু হায়ার স্পিডে অপারেট করতে পারে বা তার ফ্লো রেট বা ক্যাপাসিটি বড় হয়। কিন্তু এটার যেটা প্রবলেম হচ্ছে ফ্লুইড ট্রান্সফার মানে পানি ট্রান্সফারের ক্ষেত্রে বা ওয়াটার সাপ্লাই সিস্টেমে ব্যবহারের ক্ষেত্রে ওয়াটার সাপ্লাই সিস্টেমে পানিতে অনেক ক্ষেত্রেই কিছু সাসপেন্ডেড পার্টিকেল থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেকানিজমের মাধ্যমে এখানে রোটারি পাম্পটা পানিটাকে পানির ফ্লোটা করবে, সেখানে কিন্তু এমন কিছু এলিমেন্ট আছে যেখানে সাসপেন্ডেড পার্টিকেল থাকলে এখানে মেকানিক্যাল উইয়ারের টিয়ারের কারণে এই টিপগুলো কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এটা সাধারণত ওয়াটার সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয় না। এটা হচ্ছে অন্যান্য যে সমস্ত স্পেশালি হেভি ভিসকাস ফ্লুইড, যেগুলো একটু বেশি ভিসকাস অয়েল, এই ধরনের এলিমেন্ট গুলোকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে ট্রান্সফার করার জন্য অনেক সময় রোটারি পাম্প ইউজ করা হয়। এটাতে তেমন কোনো ভালভ দরকার হয় না এবং এটা সেলফ প্রাইমিং করতে পারে। সেলফ প্রাইমিং বলতে এখানে সাকশন সাইডে পানি ঢুকিয়ে আমাদের পাম্পটাকে শুরুতে ইনিশিয়েট করার কোনো দরকার হয় না। নেক্সট যে পাম্প টাইপেরটাতে আমরা আসবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পের অনেকগুলো টাইপ আছে। তো সেন্ট্রিফিউগাল পাম্পের প্রথমে আমরা বেসিক যেই প্রিন্সিপালটা সেটা একটু দেখবো। সেন্ট্রিফিউগাল পাম্প টার্মটা শুনেই বুঝতে পারছো এই পাম্পটা হচ্ছে যে এনার্জিটা ইউজ করবে এখানে ফ্লুইডের এনার্জিটাকে বাড়ানোর জন্য, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্স ডেভেলপ করতে হলে কি করতে হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স ডেভেলপ করতে হলে কোনো একটা এলিমেন্টকে একটা নির্দিষ্ট সেন্টারের অ্যাবাউটে ঘুরতে হবে, তাহলে তো সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হবে। হ্যাঁ, তো এই সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হওয়ার জন্য অবশ্যই একটা রোটেশনাল এলিমেন্ট থাকবে যেটা একটা নির্দিষ্ট পয়েন্টের অ্যাবাউটে ঘুরতে থাকবে, আর একটা স্টেশনারি এলিমেন্ট থাকে। দুটো পার্ট থাকে সেন্ট্রিফিউগাল পাম্পের, একটা হচ্ছে স্টেশনারি কম্পোনেন্ট আর একটা হচ্ছে রোটেশনারি কম্পোনেন্ট। এখানে একটা সেন্ট্রিফিউগাল পাম্পের ভিতরের যেই সেকশনটা একদম পাম্প বরাবর যে সেকশনটা, সেটাকে যদি আমরা ক্রস সেকশনটা কাটলে যেরকম দেখা যাবে সেটা এখানে দেখানো আছে। আমরা ডিটেইল একটা পরে একটা ভিডিও দেখবো, তাহলে আমার মনে হয় সেটাতে তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। এখানে শুধু আমরা একটু এলিমেন্ট গুলো দেখি। এলিমেন্ট গুলো যদি দেখো, এখানে এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের কেসিং বা ভলিউট, যেটার মধ্যে হচ্ছে রোটেশনাল এলিমেন্ট গুলো বসানো থাকে। কেসিং ছাড়াও কেসিং এর কভার আছে। তারপর পাম্পের মধ্যে অবশ্যই বিয়ারিং, বিভিন্ন জায়গাতে বিয়ারিং থাকে, কারণ পাম্পটা হচ্ছে কন্টিনিউয়াসলি যেহেতু রোটেটিং এলিমেন্ট, সেটা শ্যাফট থেকে যদি এদিক ওদিক হয়ে যায়, ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো বিয়ারিং গুলো সেটাকে জায়গা মতো শক্ত করে ধরে রাখার জন্য সেটা কাজ করে। বিয়ারিং ও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যেগুলো স্টেশনারি কম্পোনেন্টস, মানে এগুলো ফিক্স থাকবে, যেখানে বসানো থাকবে সেখানে থাকবে। আর রোটেশনাল এলিমেন্ট হচ্ছে ইম্পেলার এবং শ্যাফট। ইম্পেলার হচ্ছে এই পার্টটা, যদিও ছবিতে যেরকম দেখা যাচ্ছে ইম্পেলারটা সবসময় একই রকম হবে, নট নেসেসারিলি। ইম্পেলারটা যদি আমরা খুব সহজভাবে বলি, আমরা আমাদের যে বাসায় টেবিল ফ্যান থাকে, টেবিল ফ্যানের মতো কাইন্ড অফ, মানে নট নেসেসারিলি এরকম তোমাদেরকে বোঝানোর জন্য যে এটা কি থাকছে, কিছু হচ্ছে ব্লেড থাকছে, ঠিক আছে? এখানে ব্লেড আছে, যেমন ছবিতে দেখা যাচ্ছে এখানে ব্লেড। আর পিছনে যে লাইট শেডের যে ইয়াটা, সেটা হচ্ছে ওই প্লেটের উপরে এই ব্লেড গুলো বসানো আছে। তো এখানে যদি আমরা দেখি, এখানে যেমন 4টা ব্লেড বসানো আছে একটা প্লেটের উপরে। আবার অনেক ক্ষেত্রে পিছনে এই ধরনের প্লেট নাও থাকতে পারে, শুধুমাত্র ব্লেড গুলোই থাকতে পারে, সেটাকে ওপেন ইম্পেলার বলা হয়। আবার পিছনে যদি এই ধরনের প্লেটের উপরে ইম্পেলার ব্লেড গুলো বসানো থাকে, তাহলে সেটাকে বলা হয় সেমি ওপেন। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে দুই পাশেই প্লেট থাকতে পারে ইম্পেলারের ব্লেডের দুই পাশে, সেটা হচ্ছে ক্লোজড ইম্পেলার। ইম্পেলারের অনেকগুলো টাইপ হয়, এটা কোনো ফিক্সড টাইপ না। আর একটা জিনিস এখানে খেয়াল করার একটা বিষয় আছে, একটু যদি খেয়াল করো, এখানে এই যে সাইনটা দেখানো আছে মাঝখানে, সেটাতে দেখানো আছে যে ঘুরছে হচ্ছে ইম্পেলারটা এইদিকে আর ইম্পেলার ব্লেড গুলো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে? তো এই ধরনের ব্লেড গুলোকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যে ব্লেড গুলো। সাধারণত পাম্পের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ব্লেড গুলোকে প্রেফার করা হয়, এখানে কম্পারেটিভলি স্মুথ ফ্লো পাওয়া যায়। তো এই পার্টটা আমরা এখানে ঘুরছে, এই জায়গাটা ঘুরবে। তো এখানে এটাকে বলা হচ্ছে ইম্পেলার আই। এই ইম্পেলার আই এর মধ্যে এসেই কিন্তু পানিটা পড়ে, অথবা ইম্পেলার আই এর বরাবরই শ্যাফটটা কানেক্টেড থাকে। তো এই ছবিতে দেখা যাচ্ছে যে ভলিউট কেসিং এর মধ্যে ইম্পেলারটা রান করছে। ইম্পেলারটা কিন্তু কনসেন্ট্রিক না। কনসেন্ট্রিক মানে তো বুঝো না? হ্যালো, কনসেন্ট্রিক টার্মটা কি তোমরা বুঝতে পারো? কনসেন্ট্রিক, ইসেন্ট্রিক?
কনসেন্ট্রিক নাম মনে তোমরা যদি একটু খেয়াল করে দেখো ছবিতে, এখানে যে কেসিংটা দেখা যাচ্ছে তার যে সেন্টার আর যে ইম্পেলারের সেন্টার সেটা কিন্তু একই সেন্টার না, এটা কিন্তু কনসেন্ট্রিক না, ইসেন্ট্রিক। তো ইম্পেলারের যে সেন্টারটা সেইটার সাথে কিন্তু একটা ড্রাইভ শ্যাফট থাকে, একটা মানে লম্বা পিছনে একটা রডের মতো চিন্তা করে নাও, যেটা ঘুরবে সেটার সাথে সাথে কিন্তু ইম্পেলারটা ঘুরবে। পাম্প কিন্তু কখনোই নিজে নিজে ঘুরতে পারে না, পাম্পকে অপারেট করতে হয় ড্রাইভ শ্যাফটের মাধ্যমে। তো ড্রাইভ শ্যাফটটা আবার কে ঘুরায়? ইদার হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর থাকে, সেটা হচ্ছে ঘুরাতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন ফুয়েল অপারেটেড ইঞ্জিন থাকে, সেটা হচ্ছে ঘুরাবে। কিন্তু ইম্পেলার ঘুরবে ড্রাইভ শ্যাফটের মাধ্যমে, ড্রাইভ শ্যাফটে কানেক্ট থাকবে এই ইম্পেলার আই এ। তো এখানে এই ছবিটা দেখা যাচ্ছে এই বরাবরই সেকশনটা, এটা হচ্ছে সাইড ভিউটা। সাইড ভিউটা দেখলে তোমরা বুঝতে পারছো এখানে এই জায়গাটা হচ্ছে একটা ড্রাইভ শ্যাফট, ড্রাইভ শ্যাফট আছে, এটা ঘুরছে, পানিটা এদিকে আসবে, ইম্পেলার উপর পড়বে, এটা ঘুরতে থাকবে, পানি এদিকে বের হয়ে চলে যাবে, তারপর এই ভলিউটের মধ্য দিয়ে বের হয়ে এখান থেকে বের হয়ে যাবে। এবং এর সময় যখন এই ইম্পেলারের মধ্য দিয়ে পানিটা ট্রাভেল করবে, তখন ইনিশিয়ালি শুরুতে হচ্ছে পানির কাইনেটিক এনার্জিটা বাড়বে, যেহেতু এখানে ইম্পেলারটা ঘুরছে, ইম্পেলার ঘুরলে একটা সেন্টারের পয়েন্টের অ্যাবাউটে ইম্পেলার একটা সেন্ট্রিফুগাল ফোর্স তৈরি হবে, এবং ফ্লুইডটা বা এখানে যদি আমরা পানির কথাই বলে থাকি, পানিটা যেহেতু ইম্পেলারের কন্টাক্টে আসবে, ইম্পেলারের ব্লেডে কন্টাক্টে আসবে, তখন এই সেন্ট্রিফুগাল ফোর্সটা ফ্লুইডে ট্রান্সফার হবে। তো ফ্লুইডে ট্রান্সফার হলে প্রথমে ফ্লুইডের কি বাড়বে? ফ্লুইডের কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি এনার্জিটা, সহজভাবে যদি বলি ভেলোসিটি এনার্জি বাড়বে, এবং হাই স্পিডে পানিগুলো ওই চারপাশে ইম্পেলার ব্লেড থেকে ছড়িয়ে পড়বে কেসিং এর মধ্যে। তারপর কেসিং থেকে যখন গ্র্যাজুয়ালি ডিসচার্জ বা আউটলেটের দিকে বের হয়ে যাবে, এর মধ্যে আবার এনার্জি কনভার্সন হবে। এনার্জি কনভার্সন হয়ে শুরুতে যে পানির এনার্জিটা বাড়ছে, কাইনেটিক এনার্জিটা বাড়ছে, সেটা আবার বের হয়ে যাওয়ার সময় হচ্ছে প্রেসার এনার্জিতে কনভার্ট হবে। তো আমি একটু এখানে একটা ভিডিও দেখাতে চাচ্ছি, তারপর আমি আরেকটু ডেসক্রাইব করবো, এরপরে যে ইম্পেলার টাইপ গুলো ডেসক্রাইব করবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেন্ট্রিফুগাল পাম্পের যে ইম্পেলার সেকশনটা, সেই সেকশনটা একটু আগে কিন্তু আমি বলেছি যে ইম্পেলার তিন ধরনের হতে পারে, ওপেন, সেমি ওপেন এবং হচ্ছে ক্লোজড ইম্পেলার। তো এখানে এই ভিডিওটাতে যে ইম্পেলারটা দেখানো আছে সেটা কিন্তু হচ্ছে ক্লোজড ইম্পেলার, যেটা দুই পাশেই কিন্তু প্লেট আছে, হাফ প্লেট বলা হয়। এটার হচ্ছে ভিতরের দিকের পার্টটা দেখানো আছে। ভিতরের দিকে পার্টে তোমরা দেখতে পাচ্ছ যদি পানিটা যায়, পানিটা কি হবে? সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে চারপাশে ব্লেডের মাঝখানে যে এরিয়াটা থাকবে, সেই এরিয়াটা দিয়ে পানিটা কিন্তু হাই স্পিডে কেসিং এর মধ্যে বের হয়ে যাবে। আর এখানে মাঝখানে যে অংশটুকু ফাঁকা দেখা যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ইম্পেলার আই, ঠিক আছে, যেটার মধ্যে হচ্ছে পানিটা এসে পড়বে। এখন দেখানো হচ্ছে কিভাবে হচ্ছে রিজার্ভার থেকে পাম্পের মাধ্যমে পানিটা কোথায় এসে পড়বে। দেখো রিজার্ভার থেকে যে পাইপটা, সেটা কিন্তু এসে কানেক্টেড হচ্ছে ইম্পেলার আই এর সাথে, ইম্পেলার আই বরাবর এসে পানিটা কিন্তু ইনজেক্ট করবে সাকশন পাইপে। এতক্ষণ ইন্টারনাল পার্টটা দেখানো হয়েছে। এখন একটা জিনিস একটু যদি খেয়াল করো, পানিটা কিন্তু এসে ঢুকছে ইম্পেলার বরাবর, এটা হচ্ছে এক্সিয়াল ডিরেকশনে, মানে পাম্প, আমরা একটু আগে পাইপের লোকেশনটা দেখেছি, পাইপটা যদি দেখো, পাইপের অ্যালং দা এক্সিস অফ দা পাইপ পানিটা কিন্তু এসে ঢুকছে, দ্যাট মিন্স এক্সিয়াল ডিরেকশন বরাবর ঢুকছে। কিন্তু পানিটা যখন ডিসচার্জ পাইপ থেকে বের হয়ে যাচ্ছে, ইম্পেলার থেকে বের হয়ে যাচ্ছে, তার ফ্লোটা কিন্তু এইভাবে যাচ্ছে, এটাকে আমরা রেডিয়াল ডিরেকশনে ফ্লো বলবো। আমার মনে হয় এখন কিছুটা বুঝতে পারছো কিভাবে কাজ করছে। তো আমি ইন্টারনাল মেকানিজম, এখান থেকে পানি সাকশন আইতে এসে পড়ছে, ইম্পেলারের মধ্যে ইম্পেলার ঘুরছে, ইম্পেলার কিন্তু ইম্পেলারের সাথে যেহেতু ফ্লুইড কন্টাক্টে আসছে, ফ্লুইডের ভেলোসিটি এনার্জিটা বাড়বে, তারপর ইম্পেলার থেকে কেসিং এর মধ্যে ছড়িয়ে পড়বে, এবং ফ্লুইডের প্রেসার এনার্জিটা বাড়বে। আমরা যে একটু আগে ইম্পেলার টাইপ গুলো বলছি, এখন দেখো ছবিগুলো দেখলে একটু স্পষ্ট হবে।
তিন ধরনের ইম্পেলার হতে পারে, ওপেন, সেমি ওপেন এবং ইনক্লোজ। তো সাধারণত ওয়াটার সাপ্লাই সিস্টেমে যে পাম্পগুলো আমরা ব্যবহার করে থাকি সেখানে হচ্ছে ওপেন ইম্পেলার অথবা সেমি ওপেন ইম্পেলার ব্যবহার করা হয়, যেহেতু এটার কারণও একটু আগে যেটা বলেছি যে পানির মধ্যে অনেক ধরনের সাসপেন্ডেড পার্টিকেল থাকতে পারে ছোট বড়। তো সেগুলো যদি বেশি হয় তাহলে হচ্ছে ইনক্লোজ বা সেমি ওপেনের ক্ষেত্রে সেটার ফ্রিকশনের কারণে বা উইয়ারের কারণে অনেক দ্রুত পাম্পগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। সেটার রিস্কটা অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত ওপেন ইম্পেলার বা ম্যাক্সিমাম যদি কম থাকে তাহলে সেমি ওপেন ইম্পেলার ইউজ করা হয়। ইনক্লোজড ইম্পেলার সাধারণত অন্যান্য সিস্টেমে ইউজ করা হয়, ওয়াটার সাপ্লাই সিস্টেমে সাধারণত ইনক্লোজড ইম্পেলার ইউজ করা হয় না। আমি আবারও পাম্প মেশিনারিজে চলে যাচ্ছি, মেইন যে সাইডটা। অলরেডি জিনিসগুলো আমি ডিসকাস করেছি, বাট তারপর আবার রিপিট করছি, যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কাইন্ডলি শেয়ার করো, বুঝলে কিন্তু খুব একটা কঠিন কিছু না। তো আমরা একটু আগে দেখলাম যে ইম্পেলারের এটা হচ্ছে আই, এখানে একটা সাকশন পাইপ কানেক্টেড থাকবে এই বরাবর। তো ইম্পেলারটা যখন রোটেট করা শুরু করবে তখন এই পাম্পের কেসিং এর মধ্যে একটা ভ্যাকুয়াম বা একটা হচ্ছে সাকশন ফোর্স তৈরি করবে। সেই সাকশন ফোর্সের কারণে যেই সোর্স থেকে পানিটাকে কালেক্ট করা হবে, রিজার্ভার থেকে অথবা হচ্ছে আমরা যদি ওয়েল থেকেও বলে থাকি, ওয়েল থেকে বা সার্ফেস ওয়াটার সোর্স থেকে, সেখানে যে সাকশন পাইপটা কানেক্টেড থাকবে সেখানে পানির প্রেসার যা থাকবে তার মাধ্যমে খুব ইজিলি উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স সাকশন পাইপের মাধ্যমে পানিটা চলে আসবে হচ্ছে ইম্পেলার আই এর উপরে। ইম্পেলার আই এর উপরে পানিতে এসে পড়বে, তারপর ইম্পেলার ঘুরছে খুব হাই স্পিডে। ইম্পেলার ঘোরার কারণে সেটা কি হবে, পানিটা এই প্রত্যেকটা ব্লেডের মাঝখান দিয়ে এই চারপাশে হচ্ছে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, ইম্পেলারটা এদিকে ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে যখন ইম্পেলারের কন্টাক্টে ফ্লুইডটা আসছে, ইম্পেলার যেহেতু হাই স্পিডে প্রচুর পরিমাণে সেন্ট্রিফিউগাল এনার্জি তৈরি করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করছে, সেই এনার্জিটা হচ্ছে ফ্লুইডে ট্রান্সফার করবে। এবং ইনিশিয়ালি ফ্লুইডের যে ভেলোসিটি এনার্জিটা থাকবে বা কাইনেটিক এনার্জিটা থাকবে সেটা বেড়ে যাবে। দেন হচ্ছে ফ্লুইডটা এই পাথ বরাবর, কেসিং বরাবর ঘুরতে ঘুরতে এই ডিসচার্জ পাইপ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এই কেসিং বরাবর যখন ঘুরতে থাকবে তখন আবার ফ্লুইডের যে বাড়তি ভেলোসিটি এনার্জিটা গেইন করলো ইম্পেলারের কন্টাক্টে এসে, সেটা আবার প্রেসার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সেটা কিভাবে হবে খেয়াল করো, এখানে কেসিং গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে কেসিং এ এই কনভার্সনটা এফিশিয়েন্টলি হয়। যেমন এখানে একটা ভলিউড কেসিং দেখানো আছে, আমরা ভলিউড পাম্পে একটু পরে আসবো, কিন্তু এখানে আমি একটু বলে নিচ্ছি। এখানে ভলিউড কেসিং এর টাইপটাই দেখানো আছে। কেসিংটা এমন ভাবে ডিজাইন করা আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই অংশটি কেসিং এর এরিয়াটা হচ্ছে মাঝখানের যে ফাঁকা এরিয়াটা, ইম্পেলার এবং কেসিং এর মাঝখানের এরিয়াটা কিন্তু ছোট, আর এটা 360 ডিগ্রি রোটেট করতে করতে এই জায়গাটাতে হচ্ছে বড় হয়ে যাচ্ছে এবং এখানে হচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে সবচেয়ে বেশি। তো এখানে এরিয়া কম, পানি হাই স্পিডে আসছে, দ্যাট মিনস পানি কাইনেটিক এনার্জি বেশি থাকবে। কিন্তু এখানে আস্তে আস্তে এরিয়া বড় হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি যখন এরিয়া বড় হয়ে যাবে ফ্লুইডের ভেলোসিটি কিন্তু হচ্ছে, যদি ফ্লো রেট সেম থাকে থ্রু আউট দ্য কেসিং, ফ্লো রেট যদি সেম থাকে, আমরা কন্টিনিউটি ইকুয়েশন যদি আমরা চিন্তা করি, কনসিডার করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ফ্রিকশন লস নাও ধরি, ফ্রিকশন লসকে আমরা যদি ইগনোর করি, তাহলে যদি কন্টিনিউটি ইকুয়েশন চিন্তা করি, তাহলে যখন এরিয়া বেড়ে যাবে একই ফ্লো রেটে থাকা অবস্থায় সেই ফ্লুইডের ভেলোসিটি কিন্তু কমে যাবে। মিনস এখানে যা ভেলোসিটি থাকবে ফ্লুইডের, এইদিকে যখন আসতে থাকবে ফ্লুইডের ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমরা জানি যে এনার্জি তো কখনো লস হয় না, তাই না? এনার্জি তো ট্রান্সফার হবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে। তো যত এইদিকে আসতে থাকবে, ডিসচার্জ পাইপের দিকে আসতে থাকবে, তত ফ্লুইডের যেই ভেলোসিটি এনার্জি বা কাইনেটিক এনার্জিটা গেইন করেছিল সেটা আস্তে আস্তে প্রেসার এনার্জিতে কনভার্ট হবে, এবং ডিসচার্জ পাইপ দিয়ে বের হয়ে যাওয়ার সময় ফ্লুইডে হচ্ছে সবচাইতে বেশি পরিমাণে প্রেসার এনার্জি থাকবে, যে প্রেসারের মাধ্যমে পানিকে কিন্তু আমরা একটা লোয়ার এলিভেশন থেকে হাই এলিভেশনে লিফট করতে পারবো। ঠিক আছে? তো এই যে প্রেসার কনভার্সনটা, এটা ইন্টারনালি কতটুকু এফিশিয়েন্টলি হবে সেটা ডিপেন্ড করবে পাম্পের বিভিন্ন ডিজাইন, কেসিং এর কিভাবে ডিজাইন হবে, ইম্পেলার কিরকম, এগুলোর ডাইমেনশন কিরকম, এটার ওয়াটার প্যাসেজটা কিরকম, এগুলোর উপর ডিপেন্ড করে এই যে কনভার্সনটা, এনার্জি কনভার্সনটা কত এফিশিয়েন্টলি হবে সেটা বোঝা যাবে। তো ইম্পেলারের যে ইম্পেলার হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের যে বেসিক মেকানিজম, এটা কি বুঝতে পেরেছো সবাই? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কেউ রেসপন্স করছো না।
তো সেন্ট্রিফিউগাল পাম্পকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে তার রোটেশনটা কোন দিকে হচ্ছে, রাইট হ্যান্ডেড অর লেফট হ্যান্ডেড। রাইট হ্যান্ডেড বলতে হচ্ছে যদি রোটেশনটা হয় ক্লকওয়াইজ, ইম্পেলারের সাকশন সাইড থেকে যদি আমরা দেখি, সেখানে যদি রোটেশনটা হয় হচ্ছে ক্লকওয়াইজ, তখন হচ্ছে সাকশন সাইড থেকে বা পাওয়ার এন্ড থেকে, তখন ক্লকওয়াইজ হলে সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড। আর যদি এন্টি ক্লকওয়াইজ হয় তখন হচ্ছে লেফট হ্যান্ডেড সেন্ট্রিফিউগাল পাম্প বলা হয়। আর মেইন যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বেসড অন কনভার্সন অফ এনার্জি ফ্রম কাইনেটিক টু স্ট্যাটিক। কিভাবে হচ্ছে এনার্জি কনভার্সনটা হচ্ছে, আমরা এখানে একটু আগে আমি সেন্ট্রিফিউগাল পাম্পে ডিসকাস করলাম, এখানে কিন্তু তিনটা পার্টে কাজ হচ্ছে। একটা হচ্ছে প্রথমে পাম্প এনার্জি ট্রান্সফার করছে ফ্লুইডে, সেখানে ফ্লুইডের কাইনেটিক এনার্জি বাড়ছে। আবার ফ্লুইডের কাইনেটিক এনার্জিটা কিন্তু যখন আবার বের হয়ে আসছে তখন কিন্তু কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমে যাবে এবং সেটা প্রেসার এনার্জিতে বা স্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হবে। তো এই যে ফ্লুইডের কাইনেটিক এনার্জি থেকে স্ট্যাটিক এনার্জি বা প্রেসার এনার্জিতে কনভার্সন, সেটা কিভাবে হয় তার উপর বেস করে আমরা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পকে ক্লাসিফাই করতে পারি অ্যাজ ভলিউট পাম্প, ডিফিউজার পাম্প, টারবাইন পাম্প এন্ড এক্সিয়াল ফ্লো পাম্প। তো একটু আগে আসলে আমরা যে পুরো মেকানিজমটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ভলিউট পাম্প। তো যে চারটা আসলে টাইপ বলেছি সেগুলো সবগুলোরই বেসিক প্রিন্সিপাল কিন্তু সেম, যে সেন্ট্রিফিউগাল ফোর্স দিচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ফ্লুইডের হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়বে, আর পাম্প থেকে বের হয়ে যাওয়ার সময় ফ্লুইডের কাইনেটিক এনার্জিটাই প্রেসার এনার্জিতে কনভার্ট হবে। কিন্তু এনার্জি কনভার্সনটা কিভাবে হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তার ভিতরের ডিজাইনের উপরে। তো ভলিউট পাম্পে আমরা একটু আগে ভলিউট কেসিংটা কিরকম ভাবে আমি ডিফাইন করেছি। এখানে হচ্ছে ইম্পেলার আইটা এখানে ছবিতে দেখা যাচ্ছে। এখানে ইম্পেলার আই এর উপরে বা সাকশন আই এর উপরে পানিতে এসে পড়বে, তারপর ভেইন গুলো ঘুরছে এবং এখানেও ব্যাকওয়ার্ড ডিরেকশনে ভেইন গুলো আছে, তোমরা যদি একটু খেয়াল করো রোটেশন হচ্ছে এইদিকে। তো ভেইন গুলো ঘুরছে, রোটেট করছে, যেহেতু হাই স্পিডে এই ভেইন গুলো, ইম্পেলার ভেইন গুলো ঘুরবে, সেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে এবং যেই ফ্লুইড মলিকিউল গুলো এগুলোর কন্টাক্টে আসছে সেখানে হচ্ছে হাই কাইনেটিক এনার্জি ডেভেলপ করবে এবং সেইটার কারণে পানিটা কিন্তু খুব হাই স্পিডে, খুবই হাই স্পিডে এগুলো কেসিং এর মধ্যে চারপাশে হচ্ছে ছড়িয়ে পড়বে। যখন কেসিং এর মধ্যে ছড়িয়ে পড়বে, আবার কেসিং এর মধ্য দিয়ে ট্রাভেল করতে করতে পানিটা ডিসচার্জ সাইটের দিকে যাবে। এই ভলিউট কেসিং এ আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইনটা এমন ভাবে করা হচ্ছে, ভলিউটের এই জায়গাটাতে এরিয়া কম, এই জায়গাটাতে গ্র্যাজুয়ালি বাড়ছে এবং ডিসচার্জ সাইডে ফ্লেয়ার হয়ে সবচেয়ে ম্যাক্সিমাম এরিয়া। তো এইখানে এরিয়া বাড়তে বাড়তে ভেলোসিটি এনার্জিটা কমতে থাকবে, প্রেসার এনার্জিটা বাড়তে থাকবে এবং বেশ এফিশিয়েন্টলি এই এনার্জি কনভার্সনটা কাইনেটিক এনার্জি থেকে স্ট্যাটিক এনার্জিতে যে কনভার্সনটা এফিশিয়েন্টলি হবে। কিন্তু এই ধরনের ভলিউট কেসিং এ পানিটা যেটা ঢুকছে সাকশন পাইপের মধ্য দিয়ে, সেখানে হচ্ছে এক্সিয়াল ডিরেকশন ঢুকছে, বাট পানিটা বের হচ্ছে কেসিং এর মধ্যে রেডিয়াল ডিরেকশনে। পানিটা তো এইদিকে যাচ্ছে, তাই না? ইম্পেলারের মধ্যে ঢুকছে হচ্ছে এক্সিয়াল ডিরেকশনে, বাট ইম্পেলার থেকে যখন বের হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে তার রেডিয়াল ডিরেকশনে পানিটা লিফট করছে। অনেক ক্ষেত্রে আমরা ডাবল ভলিউট পাম্প ইউজ করে থাকি। ডাবল ভলিউট আমরা এখানে দেখিনি। ডাবল ভলিউটে রেডিয়াল শ্বাসটা, শ্যাফটের উপরে রেডিয়াল শ্বাসটা কমে আসে, যার কারণে শ্যাফটটা ড্যামেজ হওয়ার রিস্কটা হচ্ছে কম থাকে বা শ্যাফটটা ইমব্যালেন্স হওয়ার রিস্কটা কম থাকে। তো এই ধরনের পাম্পের মেজর যে ডিসঅ্যাডভান্টেজ, বেশিরভাগ সেন্ট্রিফিউগাল পাম্পেরই মেজর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে প্রত্যেকবার অপারেশনের সময় ইট ইজ নেসেসারি টু ফিল দ্য সাকশন পাইপ অ্যান্ড দ্য পাম্প কেসিং উইথ ওয়াটার। দ্যাট মিনস এই সেকশনটা এবং সাকশন সাইডে যে পাম্পটা সেটাকে আমাদেরকে প্রথমে ফিল করে নিতে হয়, যেটাকে বলা হয় হচ্ছে প্রাইমিং। তো প্রাইমিংটা আসলে প্রত্যেকবার করা তো কখনো সম্ভব হয় না। যেটা করা হয়, একবার করার পরে সাকশন পাইপের এন্ডে একটা ফুট ভালভ দেওয়া হয়। ফুট ভালভ এন্ডে সাকশন পাইপের একদম নিচে, যেখানে হচ্ছে সোর্স থেকে পানিটাকে কালেক্ট করা হচ্ছে, ফুট ভালভ দিলে যেটা সুবিধা হবে, পাম্পটা যখন বন্ধ করে দেওয়া হবে ওই সাকশন পাইপে যে পানিটা ছিল সেটা পড়ে যাবে না, সেটা থেকে যাবে পরবর্তী অপারেশনের সময়, মানে পরের বার যখন আমরা পাম্পটা স্টার্ট করব সেটা তখন তার প্রাইমিং এর কাজ করবে। তো শুরুতে অবশ্যই প্রাইমিং করে নিতে হয়, কিন্তু বারবার প্রাইমিংটাকে যাতে না করতে হয় সেই জন্য আমাদেরকে ফুট ভালভ ইউজ করে আমরা সেটা মেনটেন করতে পারি। এই ধরনের পাম্পগুলো খুবই লো কস্ট, ইজিলি ইনস্টল করা যায়, মাল্টিপল ইঞ্জিন ইউজ করে এটার ক্যাপাসিটি বাড়ানো যায়, এটা উইয়ার এন্ড টিয়ার কম হয় এবং মেইনটেনেন্সও ইজি। আর সাকশন লিফটটা সেটা হচ্ছে খুবই লিমিটেড থাকবে সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে, এটা লেস দেন 7 মিটার এবং প্রাইমিং লস করার একটা চান্স থাকে। আমি এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব, যদিও এটা আমার মনে হয় আমি আগের চ্যাপ্টারেও সারফেস ওয়াটার কালেকশন সিস্টেম ডিসকাস করেছিলাম, বাট স্টিল এখানে আমরা আবার একটু রিভিউ করব যে সাকশন লিফটটা কি এবং সেটার যে লিমিট 7 মিটার, ওয়াই এই লিমিটটা কেন।
থেকে অবস্থা। আমি ধরে নিচ্ছি একটা পাম্পের ডিসচার্জ সেকশনটা হচ্ছে এইদিকে আর সাকশন সাইডটা হচ্ছে এইদিকে। তো এখানে পাম্পের দুইটা হেড আমরা ধরে নেই, একটা হচ্ছে যেখানে সোর্স থেকে পানিটাকে লিফট করা হয়, সেই সোর্সের ওয়াটার সারফেস থেকে পাম্পের সেন্টার লাইন পর্যন্ত যে হাইটটা সেটাকে বলা হয় হচ্ছে সাকশন হেড। এটাকে আমরা এইচএস সংক্ষেপে যদি আমরা বলে থাকি, এইচএস হেড সাকশন। হ্যাঁ, এস হচ্ছে ফর সাকশন, এইচ হচ্ছে হেড। সাকশন হেড হিসেবে ডিফাইন করা হয়। আর ডিসচার্জ পাইপ যতটুকু হাইট পর্যন্ত পানি তুলবে পাম্পের সেন্টার লাইন থেকে সেটাকে বলা হয় হচ্ছে এইচডি বা ডিসচার্জ হেড। তো টোটাল হেডটা হচ্ছে এইচএস প্লাস এইচডি। তো এইচডিটাকে আমরা আসলে চাইলে বাড়াতে পারি, মানে এইটা ডিপেন্ড করবে, এইচডি যে ডিসচার্জ হেডটা সেটা ডিপেন্ড করবে পাম্পের ক্যাপাসিটির উপর। পাম্প যদি ফ্লুইডে অনেক বেশি পরিমাণ এনার্জি ট্রান্সফার করতে পারে তাহলে ফ্লুইডকে কিন্তু আমরা পানি অনেক উপরে তুলে দিতে পারবো। আর পাম্পের যদি ক্যাপাসিটি কম হয়, ফ্লুইডে কম পরিমাণ এনার্জি ট্রান্সফার করতে পারে, তাহলে এই এইচডিটা হবে ছোট। তো এটা ভ্যারিয়েবল, এটা ডিপেন্ড করবে পাম্পের ক্যাপাসিটির উপরে। কিন্তু এই এস যেটা সেটা কিন্তু আসলে পাম্পের ক্যাপাসিটির উপর খুব একটা ভ্যারি করে না, এটার লিমিট আছে। এই লিমিটটা কতটুকু আমরা জানি, এর আগেই নিয়ে ডিসকাশন হয়েছে যে যদি তোমাদের মনে থাকে যেই সোর্স থেকে আমরা পানি তুলি না কেন সেগুলো দেখা যায় ইভেন গ্রাউন্ড ওয়াটার থেকেও আমরা যদি পানি তুলি, সেটা যখন একটা বোরহোল তৈরি করে গ্রাউন্ড থেকে পানি তোলা হয় তখন এই গ্রাউন্ড ওয়াটার সারফেসের উপরে পানির যে প্রেসারটা থাকে সেই প্রেসারটা ইকুইভ্যালেন্ট টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু হচ্ছে 10.33 মিটার যে ওয়াটার কলাম। মানে যদি 10.33 মিটার পানি নাও একটা টিউবের মধ্যে, 10.33 মিটার ওয়াটার কলামের যে প্রেসারটা ডেভেলপ করবে দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান। 10.33 মিটার ওয়াটার কলামের সমান যদি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়, থিওরিটিক্যালি এই প্রেসারে পানিটা কিন্তু যদি আমাদের এখানে পাম্পের মধ্যে, আমরা শুরুতেই বলেছি যখন আমাদের ইম্পেলারটা ঘোরা শুরু করবে, একটু খেয়াল করলে যদি চিন্তা করো যে ইম্পেলারটা জিনিস মাঝখানে যদি হঠাৎ করে ঘোরা শুরু করে সেখানে কি হয়ে যায়, সেখানে কিন্তু প্রেসারটা কমে যায়। তো পাম্পের ভিতরে প্রেসার কিন্তু কমে যাচ্ছে, আর যেখান থেকে পানিটা তুলছে সেই পানির সোর্সের প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে সেখানে একটা সার্টেন প্রেসার আছে। তাহলে পানিটা কি হবে, অটোমেটিক্যালি সাকশন পাইপের মধ্য দিয়ে পাম্পে কিন্তু চলে আসবে। কিন্তু সেটা কতটুকু, সেটা এরকম না যে 100 ফিট উঠবে, সেটা কতটুকু উঠতে পারবে, থিওরিটিক্যালি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মাধ্যমে পানি উঠতে পারবে। পানি কিন্তু লিকুইড যদি অন্যটা হয় সেটা কিন্তু এটা সমান হবে না। যদি যেমন একটা ফ্লুইড হয় যেটার ইউনিট ওয়েট বেশি, পানির থেকে বেশি, তাহলে কিন্তু এখানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান সমান হবে এই এটা থেকে কম কোনো হাইটের ওয়াটার কলামের ফ্লুইডের প্রেসারের সমান। এটা সবার ক্ষেত্রে সমান না, পানির ক্ষেত্রে হচ্ছে এটা 10.33 ওয়াটার কলামের সমান। তো পানির ক্ষেত্রে থিওরিটিক্যালি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের মাধ্যমে এই যে এইচএস বা সাকশন হেডটা সেটা 10.33 মিটার পর্যন্ত হতে পারার কথা, বাট প্র্যাকটিক্যালি এতটুকু পাওয়া যায় না। কারণ যখন পাইপলাইনের মধ্য দিয়ে, সাকশন পাইপের মধ্য দিয়ে পানিটা ফ্লো করছে, এখানে অন্য কিছু না যদি নাও থাকে, ধরো আমি ধরে নিচ্ছি কোনো জয়েন্ট নাই, খুব স্ট্রেইট একটা পাইপ, এখানে কোনো ধরনের বেন্ড নাই, এরকম কিছু না হলেও তারপরেও কিন্তু পাইপে একটা মিনিমাম একটা ফ্রিকশন লস থাকবে। তো ফ্রিকশন লস থাকলে এখানে আসলে কখনোই 10.33 মিটার পর্যন্ত লিফট করতে পারে না। তো দেখা যায় প্র্যাকটিক্যালি এই যে সাকশন লিফটটা বা সাকশন হেডটা, এইচএসটা, সেটা হচ্ছে 7 মিটার বা তার অ্যারাউন্ড হয়। তো এটা আমাদের খেয়াল করতে হবে, 7 মিটার কিন্তু খুব বেশি না। 7 মিটার মানে হচ্ছে 20 থেকে 25 ফিট, সর্বোচ্চ 25 ফিট, তার থেকেও কম। তারপরে আমাদের পানি যখন পাম্পটা বসাবো কতটুকু কাছাকাছি, পাম্পটা বসাতে হবে ওয়াটার সারফেসের 20 থেকে 25 ফিট হাইট, এইটুকুর কাছাকাছি বসাতে হবে। এর থেকে যদি উপরে পাম্প বসাও, তুমি যতই অ্যারেঞ্জমেন্ট করো না কেন, পাম্পে কিন্তু কখনোই পানি আসবে না। এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি পাম্পটা আসলে কোথায় বসাবো, পাম্পের ক্যাপাসিটি বাড়িয়ে আমি কিন্তু পানি অনেক উপরে তুলতে পারি, এটা ডিপেন্ড করবে পাম্পের ক্যাপাসিটির উপরে। বাট সাকশন হেডটা ডিপেন্ড করবে হচ্ছে
আমাদের সোর্সের যে প্রেসারটা সেটার মাধ্যমে কিন্তু পানিটা আসছে পাম্পের মধ্যে অটোমেটিক্যালি, যখন এখানে ভয়েড তৈরি হচ্ছে বা সাকশন তৈরি হচ্ছে। তো সেইটার জন্য এই হাইটটা এইচএসটা কিন্তু সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে এক্সেপ্ট টারবাইন পাম্প ছাড়া বাকি সমস্ত সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে এই সাকশন লিফটটা হচ্ছে লিমিটেড, দ্যাট ইকুয়ালস টু লেস দেন 7 মিটার বা 25 ফিটের থেকে কম। মানে আমাদেরকে এই হাইটটা কিন্তু 25 ফিটের থেকে বেশি হওয়া যাবে না। ইভেন এটা হচ্ছে 25 ফিট কখন বলছে, যখন পানির লেভেল সবচেয়ে নিচে থাকবে তখনই তো হচ্ছে ম্যাক্সিমাম সাকশনটা হবে। তো ম্যাক্সিমাম সাকশনটা যখন হবে সেটা কোনোভাবে 25 ফিটের থেকে বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ রেগুলার যে টিপিক্যাল সেন্ট্রিফিউগাল পাম্প সেটার জন্য। এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কেন আমরা সাকশন লিফটটা 7 মিটার বা তার থেকে কম রাখতে চাচ্ছি, মেইনটেইন করতে হবে, তাহলে কোয়েশ্চেন করতে পারো। আজকে কি সবাই বুঝতে পারছো সেই জন্য রেসপন্স করছো না, না কিছুই বুঝতে পারছো না সেই জন্য রেসপন্স করছো না? কিন্তু কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যদি ওটা বুঝতে পারো, এক্ষেত্রে ডিফিউজার পাম্প যেটা আমরা ডিসকাস করবো সেটার ক্ষেত্রেও কিন্তু দেখো ডিসঅ্যাডভান্টেজটা সেম রয়েছে। এটাকে আমাদের প্রাইমিং করতে হয়, দ্যাটস ওয়াই প্রাইমিং করলে আমরা বারবার প্রাইমিং করবো না। আমি একটু আগে বলেছি যে সাধারণত করা হয় যে ফুট ভালভ রাখা হয়, যাতে একবার পাম্পটা অপারেট করলে পরের বার সাকশন পাইপে পানিটা থেকে যায়, প্রত্যেকবার আমাদেরকে প্রাইমিং করা দরকার না হয়। তারপর অনেক সময় ফুট ভালভে যদি নষ্ট হয়ে যায় করোশনের কারণে, তখন দেখা যায় যে প্রাইমিংটা নষ্ট হয়ে যায়, বারবার করে প্রাইমিং করতে হয়। হ্যাঁ, এবং সাকশন লিফটটা এটার ক্ষেত্রেও সেম। সাকশন লিফটটা পাম্পের ক্যাপাসিটির সাথে যেহেতু ভ্যারি করছে না, এখানেও সাকশন লিফট হচ্ছে লিমিটেড, 7 মিটার বা তার থেকে কম হবে, এর থেকে বেশি হতে পারবে না। তো তাহলে এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা একটু আগে যে ভলিউড কেসিংটা দেখেছি, সেই কেসিং এর ডিজাইনে কিছুটা পার্থক্য, তার থেকে বেশি পার্থক্য হচ্ছে ইম্পেলারের যে ডিজাইনটা, ইম্পেলারের ডিজাইনের পার্থক্য। তো ভলিউডটাও একই রকম কাছাকাছি, কিন্তু দেখো ইম্পেলারের যদি সেট দেখো বা ভেইনের সেট দেখো, এটা হচ্ছে ইম্পেলার আই, মাঝখানে যেটা দেখা যাচ্ছে ভেইন এখানে আছে কিছু, এগুলো হচ্ছে ইম্পেলার ভেইন। আবার তার চারপাশে আবার সারাউন্ডিং কতগুলো ভেইন দেখা যাচ্ছে, খেয়াল করো যেখানে কিন্তু ভেইনের সেট হচ্ছে দুইটা। তো এটা হচ্ছে ইম্পেলার ভেইন, ভিতরেরটা ইন্টারনাল যেটা, যেই ভেইনের যেই এরিয়াটা সেটা হচ্ছে ইম্পেলার ভেইন। আর চারপাশের যে ভেইনটা, ইম্পেলার ভেইন ইজ সারাউন্ডেড বাই সেট অফ গাইড ভেইন অর স্টেশনারি ভেইন বলছে। ঠিক আছে, এই যে ভেইন গুলো চারপাশের বাইরের সাইডের যে ভেইন গুলো সেগুলো কিন্তু স্টেশনারি ভেইন। স্টেশনারি ভেইন দ্যাট মিনস ইম্পেলার ভেইন গুলো তো রোটেট করবে, একটু আগে আমরা বলছি রোটেট না করলে এটা আসলে সেন্ট্রিফিউগাল পাম্পই না। সেন্ট্রিফিউগাল পাম্প হওয়ার জন্য এখানে একটা রোটেশনাল এলিমেন্ট থাকবে, সেটাই হচ্ছে আমাদের ইম্পেলার। সো ইম্পেলার ভেইন গুলো তো রোটেট করবে অ্যারাউন্ড দ্য শ্যাফট, শ্যাফটের সাথে রোটেট করবে, কিন্তু তাহলে গাইড ভেইনটা হচ্ছে স্টেশনারি, গাইড ভেইনটা কিন্তু ফিক্সড বা স্টেশনারি, এই জিনিসটা কিন্তু রোটেট করবে, এটা এইভাবেই থাকবে, এটা পজিশন ঠিক থাকবে, শুধু মাঝখানে ইম্পেলার ভেইন গুলো রোটেট করবে। আর যদি ভেইনের ইয়াগুলো দেখো, দুই ডিরেকশনও থাকতে পারে বা সেম ডিরেকশনও থাকতে পারে। তো এখানে এই গাইড ভেইন গুলো দেওয়ার উদ্দেশ্যটা কি সেটাতে আসি আমরা, যে গাইড ভেইন গুলো কেন দিব। অবশ্যই এই অ্যারেঞ্জমেন্টটা আগেরটা থেকে মোর কমপ্লিকেটেড। এখানে ছিল সিঙ্গেল সেট অফ ভেইন, এখানে হচ্ছে ডাবল সেট অফ ভেইন। আবার পিছনের ভেইন গুলো, বাইরের সাইডে ভেইন গুলো হচ্ছে ফিক্সড অর স্টেশনারি, আর ইম্পেলার ভেইন গুলো হচ্ছে রোটেট করছে। তো এই ডিজাইনে কেন আমরা যাব, ডিজাইনে করলে সুবিধাটা কি? এখানেও কিন্তু বেসিক প্রিন্সিপালটা একই, কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, যে এখানে আসলে সেন্ট্রিফিউগাল পাম্পে কি হবে, পানিটা যখনই এম্পেলার গুলো শুরু করবে, পাম্পের কেসিং এর মধ্যে একটা সাকশন ফোর্স বা একটা ভ্যাকুয়াম তৈরি হবে। সেই ভ্যাকুয়ামের কারণে সাকশন সাইড থেকে, সোর্স থেকে পানিটা চলে আসবে হচ্ছে ইম্পেলারের উপরে, এবং ইম্পেলার যেহেতু ঘুরছে, ইম্পেলার হাই স্পিডে ঘোরার কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করছে। আর পানিটা যখন এই ইম্পেলারের কন্টাক্টে আসবে, তখন ইম্পেলার থেকে পানিতে প্রেসার কাইনেটিক এনার্জিটা ট্রান্সফার হবে, এবং পানিটা কি করবে, হাই স্পিডে এই কেসিং এর দিকে ট্রাভেল করতে থাকবে। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে, নর্মাল ক্ষেত্রে পানিটা যখন এদিকে ছড়িয়ে পড়বে কেসিং এর মধ্যে, সেটা কোন দিকে আউটওয়ার্ড ডিরেকশনে বা রেডিয়াল ডিরেকশনে ফ্লো করবে সেটার কিন্তু কোনো গাইডেন্স নাই, যে কোনো দিকে জাস্ট খুব হাইলি টার্বুলেন্ট ফ্লোর মাধ্যমে এদিকে ছড়িয়ে পড়বে।
বাট এই ক্ষেত্রে যেহেতু এখানে ফিক্সড এই ভেইন গুলো আছে, এই জিনিসগুলো কিন্তু ফিক্সড, তখন ইম্পেলার থেকে পানিটা যখন হাই স্পিডে কেসিং এর মধ্যে যাবে, এই ভেইন গুলোর মধ্য দিয়ে, এবং এই ভেইন গুলো কিছুটা গ্র্যাজুয়াল কিছু চেম্বার তৈরি করছে, ওয়াইডেনিং চেম্বার তৈরি করছে। এখানের মধ্যে পানি ছিল, এগুলো অল্প একটু এরিয়া ছিল, তারপর এখানে আসবে, এখানে কম্পারেটিভলি এরিয়াটা হচ্ছে বেশি, গ্র্যাজুয়াল ওয়াইডেনিং হচ্ছে, তারপর সেখান থেকে হচ্ছে ক্যাসিং এ যাবে। আবার ক্যাসিং এও কিন্তু গ্র্যাজুয়ালি ভলিউড কেসিং দেখতে পাচ্ছ, ক্যাসিং এর মধ্যেও যখন পানিটা ট্রাভেল করছে তখনও কিন্তু গ্র্যাজুয়ালি এরিয়াটা বাড়ছে। তো এইখানে ফ্লুইডের কাইনেটিক এনার্জি থেকে যে প্রেসার এনার্জির কনভার্সনটা, এটা মোর এফিশিয়েন্টলি হবে, কারণ হচ্ছে এখানে আমরা পানি ফ্লোটাকে গাইড করছি, এখানে টার্বুলেন্সটা কম হবে। পানি ফ্লোটা এখান থেকে ইম্পেলারের এরিয়া থেকে প্রথমে আসবে হচ্ছে এই গাইড ভেনের এই ওয়াইডেনিং চেম্বার গুলোতে আসবে, তারপর ওয়াইডেনিং চেম্বার থেকে আসবে হচ্ছে কেসিং এ, কেসিং থেকে আবার গ্র্যাজুয়ালি এরিয়া বাড়তে বাড়তে এদিকে আসবে, এবং প্রথমে হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়ছে, আর এদিকে যেতে যেতে আস্তে আস্তে সেই কাইনেটিক এনার্জিতে প্রেসার এনার্জিতে কনভার্ট হবে। তো এই ধরনের ডিজাইনের কারণে ইম্পেলারের চারপাশে যে সারাউন্ডিং ডিফিউজার ভেইন বা স্টেশনারি ভেইন থাকছে, এক্সপান্ডিং বেসেস থাকছে, সেটার মাধ্যমে এখানে ফ্লুইডে ইনিশিয়ালি যে কাইনেটিক এনার্জি বাড়ছে সেখান থেকে যে প্রেসার এনার্জি কনভার্ট করবে বিফোর ডিসচার্জিং থ্রু দ্য আউটলেট, সেই এনার্জি কনভার্সনটা অনেক বেশি এফিশিয়েন্টলি হবে। এফিশিয়েন্টলি হওয়া মানে কি, আমাদের এনার্জি লসটা এই চেম্বারের মধ্যে এনার্জি লসটা হচ্ছে অনেক কম হবে। তো পাম্পের ক্ষেত্রে অবশ্যই আমরা এনার্জি এফিশিয়েন্ট পাম্প চাই। এনার্জি এফিশিয়েন্ট পাম্প হতে হলে ভলিউটের থেকে একই ক্যাপাসিটির পাম্পে দেখা যায় যে হচ্ছে ডিফিউজার পাম্পে আমাদের এনার্জি রিকোয়ারমেন্টটা কম্পারেটিভলি কম থাকে। কম থাকার কারণ এই না যে এখানে পানি কম এনার্জি ট্রান্সফার করছে, আসলে কম থাকে কারণ এটা এফিশিয়েন্টলি পানিতে এনার্জি ট্রান্সফার করছে। এভাবে করে আমরা পানির এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারি। কিন্তু এটার প্রবলেম হচ্ছে এখানেও যদি ফ্লুইডের মধ্যে খুব বেশি সাসপেন্ডেড পার্টিকেলস থাকে, এখানে রোটেটিং এলিমেন্ট আছে, আবার ইম্পেলার আছে, পাশে হচ্ছে স্টেশনারি বা গাইড ভেইন আছে, এখানে অনেক বেশি ওয়্যার এন্ড টিয়ার হবে, তখন কিন্তু এই পার্টস গুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা আসলে অ্যাকসেপ্টেবল না। নেক্সট যে টাইপটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টারবাইন পাম্প। এটাও সেন্ট্রিফিউগাল পাম্প, এবং এখানে যে অ্যারেঞ্জমেন্টটা একই রকম, এলিমেন্ট গুলো একই রকম, যে পাম্পের কেসিং থাকবে এবং পাম্পে হচ্ছে পাম্পে কেসিং থাকবে এবং পাম্পে ইম্পেলার থাকবে, বাট সেই সেট অফ ইম্পেলার এন্ড কেসিং সেটা সিঙ্গেল না, সেটা মাল্টিপল হবে টারবাইন পাম্পে। ঠিক আছে, মাল্টিপল হবে, অ্যারেঞ্জমেন্ট একই রকম। এবং একটু আগে আমরা যে পাম্পগুলো দেখেছি ডিফিউজার পাম্প বা ভলিউট পাম্প, এখানে যে ড্রাইভ শ্যাফটটা থাকে যেটার মাধ্যমে ইম্পেলারটা ঘুরে, সেই ড্রাইভ শ্যাফটটা থাকে হরিজন্টাল। ঠিক আছে, হরিজন্টাল পাইপের মাধ্যমে কিন্তু হচ্ছে এখানে ড্রাইভ শ্যাফট, আমরা একটা যদি দেয়, কিন্তু এখানে যে ড্রাইভ শ্যাফটটা থাকবে সেটা হচ্ছে ভার্টিক্যাল। এই যে এখান থেকে হচ্ছে শ্যাফটটা, এখানে ছবিতে যদি দেখো সেকেন্ড ছবিটাতে, এই যে শ্যাফটটা লাগানো আছে সেই শ্যাফটের মধ্যে ইম্পেলার গুলো লাগানো আছে, এবং এখানে যে ছবি দেখা যাচ্ছে ছবিতে হচ্ছে 3 সেট অফ ইম্পেলার আছে, তিনটা সেট ইম্পেলার আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা সেট অফ ইম্পেলার। তো ইম্পেলার যদি মাল্টিপল সেট অফ ইম্পেলার এন্ড কেসিং লাগানো থাকে সেটা সাধারণত টারবাইন পাম্পে হয়, এবং এই ইম্পেলারের সেট গুলো ভার্টিক্যাল ড্রাইভ শ্যাফটের মাধ্যমে একটা লং ডিসচার্জ পাইপে পানিটাকে ট্রান্সফার করে, যেটাকে আমরা কলাম পাইপ বলে থাকি। এখানে বিয়ারিং ইউজ করা হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে বিয়ারিং আছে, অনেকগুলো জায়গাতে বিয়ারিং আছে। বিয়ারিং গুলো যেহেতু লম্বা ভার্টিক্যাল শ্যাফট থাকছে, এখানে বিয়ারিং খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন করবে, যে এগুলোকে প্রপারলি তার জায়গা মতো হোল্ড করে ধরে রাখার জন্য এখানে কাজ করবে। নিচের দিকে সাকশন বল বিয়ারিংও আছে। তো এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে মাল্টিপল সেট অফ, আমরা একটু আগে যেগুলো দেখেছি শুধুমাত্র হচ্ছে একটা সেট ইম্পেলার এবং কেসিং এর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু এখানে একই রকম ভাবে তিনটা সেট, ছবিতে আবার নট নেসেসারিলি তিনটা, 5টা 8টা 10টা অনেক রকমের হয়ে থাকে। ঠিক আছে, এখানে যদি ছবিটা দেখা যায় যে এটা বাইরে থেকে দেখতে কিরকম, এই যে এরকম দেখা যাচ্ছে যে একটা দুইটা তিনটা কেসিং এর বোল এখানে বাইরে থেকে দেখা যাচ্ছে, আর নিচের যে সেকশনটুকু সেটা হচ্ছে স্ট্রেইনার মনে হচ্ছে ছাকনির মতো একটা পার্ট, পানি থেকে যাতে ময়লা না ঢুকতে পারে, স্পেশালি ফ্লোটিং বা সাসপেন্ডেড পার্টিকেল যাতে কম ঢুকতে পারে সেই জন্য স্ট্রেইনারটা দেওয়া হয়েছে। এটাকে আমরা অনেক সময় মাল্টি স্টেজ পাম্প বলে থাকি। মাল্টি স্টেজ পাম্প বলতে যেখানে হচ্ছে
ইম্পেলার বা বোল গুলো সিরিজে কানেক্টেড এবং সেখানে পাম্পিং যে হেডটা সেটা বেশি পাওয়া যাবে, সেটাকে আমরা মাল্টি স্টেজ পাম্প বলে থাকি। তো মাল্টি স্টেজ পাম্পে কি হবে এটা যদি একটু আমি দেখাই। মাল্টি স্টেজ পাম্পে আচ্ছা এটা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে এতক্ষণ আমরা যে দুইটা টাইপের সেন্ট্রিফিউগাল পাম্প দেখেছি, ভলিউম পাম্প এবং ডিফিউজার পাম্প, সেখানে পাম্পটা কিন্তু বসানো থাকে পানির উপরে, পাম্পটা থাকবে পানির উপরে, এই পাম্পগুলো বসানো থাকবে পানির উপরে, যেখানে সাকশন হেডটা এরকম থাকবে, আর ডিসচার্জ হেডটা ডেভেলপ করার জন্য আমরা পাম্প অপারেট করছি। কিন্তু টারবাইন পাম্পটা হচ্ছে এমন একটা পাম্প যেখানে হচ্ছে সাধারণত ইউজুয়ালি হচ্ছে এই যে পাম্পিং এলিমেন্টটা, দ্যাট মিনস ইম্পেলার এবং বলের যে এই পার্টটুকু, সেটা থাকবে পানির নিচে। পানির নিচে এই অংশটুকু, যদি পানির নিচে এই অংশটুকু থাকে পাম্পের যে মেইন অংশটুকু, তাহলে এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন হচ্ছে সেখানে সাকশন লিফট বা সাকশন হেড এখানে কত বলো তো, দেখি কেউ বলতে পারো কিনা। যদি পাম্পের অপারেশনাল পার্টটা পানির নিচেই বসানো থাকে, সাবমার্স অবস্থায় থাকে, তাহলে সাকশন হেডটা কত? ম্যাডাম জিরো হওয়ার কথা, মানে সাকশন হেড তো এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তুমি একদম কারেক্ট বলেছো। এখানে সাকশন হেড আসলে কিছু নাই, যেহেতু সাবমার্স, সেখানে পানির মধ্যে সাবমার্স অবস্থা হচ্ছে, এখানে কিন্তু সাকশন হেড হবে হচ্ছে জিরো। এখানে তাহলে আমি পানির নিচে কেন বসাবো? পানির নিচে বসাবো যখন পানির লেভেলটা অনেকটাই নিচে থাকে, সেখান থেকে আমাদের অনেক উপরে তুলতে হয়, মানে আমাদের পানির লেভেল আছে সে ধরো 50 ফিট নিচে। আমি একটু আগে ডিসকাস করেছি যে সেন্ট্রিফিউগাল পাম্পের একটা লিমিটেশন হচ্ছে যে আমাদের সাকশন হেডটা ম্যাক্সিমাম হতে পারে 20 থেকে 25 ফিট। আমরা যখন পাম্প সেট করব, পাম্পটা সেট করতে পারি পানির যে লেভেল তার থেকে পাম্পের যে সেন্টার লাইনটা সেটা 20 থেকে 25 ফিটের বেশি যদি হয়ে যায়, তাহলে কিন্তু পানি আর উঠবে না। তো আমাদের যদি ডিপ টিউবওয়েল থেকে মানে অনেক নিচ থেকে পানি তুলতে হয়, সে ধরো ডিপ ফরমেশন 100 ফিট হয়ে থাকে, আমি তো 100 ফিট নিচ থেকে পাম্প যদি আমি উপরে বসাই, মাটির উপরে বসাই, তাহলে কিন্তু কখনোই পানি উঠবে না। তুমি পাইপ দিতে পারো কিন্তু পানি কিন্তু কখনো উঠবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে সাকশন লিফটটাকে ইদার কমিয়ে নিয়ে আসতে হবে, অথবা সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা সাধারণত পাম্পটাকে এই পানির মধ্যে সাবমার্জ করে দিই, যেমন এইখানে। ঠিক আছে, পানি হচ্ছে এইখানে, আর পুরো যেই আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের যে মেইন রোটেশনাল এলিমেন্টটা মানে অপারেশনাল এলিমেন্টটা, সেটা পানির নিচে। তার মানে এখানে কিন্তু আমাদের সাকশন হেড বলে কিছু থাকছে না, দ্যাট ইকুয়ালস টু জিরো। শুধুমাত্র ডিসচার্জ হেডটা থাকছে, এবং ডিসচার্জ হেডটা অবভিয়াসলি অবশ্যই সেটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি দেখি আমাদেরকে আসলে মাল্টি স্টেজ পাম্পটাকে ইউজ করতে হচ্ছে। মাল্টি স্টেজ পাম্প অনেক উপরে আসলে দেখেছি, এতটা উপরে পানির লেভেল না, মানে কাছাকাছি থাকবে হোয়াটএভার। পানির নিচে সাবমার্স অবস্থায় থাকবে, এটা কিন্তু বলা হয়েছে যে এটা আসলে ডিপ টিউবওয়েল পাম্প হিসেবে কাজ করে, যেখানে ওয়াটার সারফেসটা below the practical lift or suction lift of the centrifugal pumps, এবং pump bowl containing the impeller and the guide vanes are set near or below the operating water level. যে অপারেটিং ওয়াটার লেভেলটা সেটার কাছাকাছি বসাতে হবে, যাতে কোনোভাবেই 20-25 ফিট এক্সিড না করে, অথবা হচ্ছে বেটার হচ্ছে সেটার নিচেই বসানো। তো এখানে বসালে এখানে অপারেশনটা আসলে কি হবে, তো মেকানিজমটা কিন্তু সিমিলার। আমার ধরো পানি আছে, যখনই এখানে ইম্পেলার ঘোরা শুরু করবে, মোটরটা উপরে রাখা আছে, মোটরটা অনেক সময় উপরেও রাখা হয় অথবা নিচেও রাখা হয়, দুই ধরনের কেস হতে পারে। তো ধরে নিচ্ছি আমরা যে পানির মোটরটা সেটা হচ্ছে এখানে ছবিতে যেমন দেখানো আছে, এই পানির মোটরটা হচ্ছে উপরে আছে। ঠিক আছে, ডিসচার্জ পাইপ হচ্ছে এইটা, এখান দিয়ে পানি বের হয়ে যাবে। এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের গ্রাউন্ড লেভেল, সে আমি ধরে নেই যে গ্রাউন্ড লেভেলটা হচ্ছে এইটা, মোটরটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেলের উপরে বসানো, আর মাটির নিচে হচ্ছে এটা আছে, তার মধ্যে মাটির নিচে যে পানির লেভেলটা সেটা হচ্ছে এইখান থেকে এতটুকু পর্যন্ত। তো যখন আমরা এখানে সিমিলার মেকানিজমটা কিন্তু সেম, যখন এখানে আমরা মোটরটা রান করব, মোটরটা রান করলে এই ভার্টিক্যাল শ্যাফটটা ঘুরতে থাকবে, সাথে সাথে হচ্ছে ইম্পেলার গুলো এখানে যেমন তিনটা আছে, ইম্পেলার গুলো ঘোরা শুরু করবে। ইম্পেলার গুলো ঘোরা শুরু করলে কেসিং এর মধ্যে একটা সাকশন ফোর্স তৈরি হবে। সাকশন ফোর্স তৈরি হলে পানি কিন্তু এই স্টেইনারের মধ্য দিয়ে এই ফার্স্ট যেই ইম্পেলারটা আছে সেটার মধ্যে ঢুকবে। তো ঢুকলে এটার ফাংশনটা কি ছিল, ইম্পেলারের মধ্যে ঢুকলে ইম্পেলার ঘুরছে, ইম্পেলার ঘোরার কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে, এবং সেটা হাই স্পিডে পানিতে কাইনেটিক এনার্জি তৈরি করবে,
পানি সেই হাই স্পিড নিয়ে একদম তার ইমিডিয়েট উপরের বলটাতে উঠে যাবে, ইমিডিয়েট উপরের বলটাতে উঠে যাবে এবং তার যে প্রেসার সরি আমি আবার একটু রিপিট করছি যে যখন আমাদের সাকশন ফোর্স তৈরি হবে, যখন ড্রাইভ শ্যাফটটা ঘুরবে, তখন পানিটা কিন্তু হচ্ছে ফার্স্ট যে ইম্পেলার সেটটা মানে যেটা সবচেয়ে নিচে আছে সেটার মধ্যে ঢুকবে, ইম্পেলারটা রান করছে মানে ইম্পেলারটা হাই স্পিডে ঘুরছে, ইম্পেলারটা প্রচুর সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করছে এবং ফ্লুইড যখনই কন্টাক্টে আসবে সেই ফ্লুইডটারও কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে। তখন তার প্রেসার এনার্জিতে কনভার্সন হবে না, সেটা ইমিডিয়েটলি তার উপরের বলটাতে চলে যাবে, উপরের যে কেসিংটাতে চলে যাবে। এখানে আবার আরেকটা ইম্পেলারের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন সেকেন্ড টাইম আবার ফ্লুইডের এনার্জিটা আরো বাড়বে, আবার বাড়বে, আরো উপরের দিকে উঠে যাবে, আবার থার্ড বোলে চলে যাচ্ছে, সেখান থেকে ইম্পেলারে যাচ্ছে, আবারও ইম্পেলার আরো কিছু এনার্জি ট্রান্সফার করছে, ফ্লুইড আরো বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বের হচ্ছে এবং বের হয়ে তখন সেটা হাই প্রেসারে ট্রান্সফার হয়ে এই ডিসচার্জ পাইপের মধ্য দিয়ে চলে যাবে। তো এখানে তিনটা ধাপে কিন্তু ফ্লুইডের এনার্জি বাড়ছে। একটা ফার্স্ট স্টেজে বাড়ছে একবার, সেই বাড়তি এনার্জিটা নিয়ে সেকেন্ডটাতে ঢুকলো, যখন ঢুকলো সেকেন্ড ইম্পেলারে, সেখানে ফ্লুইডের আরেক দফায় এনার্জি বাড়বে, সেটা নিয়ে থার্ড বোলে ঢুকবে এবং তারপর সেখান থেকে থার্ড বোলে যখন যাবে থার্ড যে ইম্পেলার সেটে, সেটার মধ্য দিয়ে যখন বের হয়ে যাবে তখন টোটাল এনার্জিটা হবে হচ্ছে আসলে এই তিনটা ইম্পেলারের ইন্ডিভিজুয়াল যে পরিমাণ এনার্জি ফ্লুইডে ট্রান্সফার করতে পারে নিয়ার অ্যাবাউট তার 3 টাইমস। তাহলে এখানে আমি কয়টা বসাবো সেটা আমাদের ডিপেন্ড করবে ফ্লুইডের প্রেসারটা কতটুকু বাড়াতে হবে সেটার উপর। ফ্লুইডের প্রেসার যদি অনেক বেশি বাড়াতে হয় আমাদের মাল্টিপল ইম্পেলারও কিন্তু বসাতে হতে পারে। তো আসলে নরমালি যতটুকু প্রেসার বাড়ছে যদি আমরা সিরিজে কানেক্ট করি, ইম্পেলারগুলোকে এইভাবে সিরিজে কানেক্ট করি, আলটিমেটলি ফ্লুইডের প্রেসারটা সাধারণত যতটা সিরিজে কানেক্ট করছি তার তত গুণ হয়, যদিও পুরোপুরি হয় না, তার থেকে কিছুটা কম হয়, কিন্তু তত গুণ মোটামুটি হবে এবং প্রেসার এনার্জিটাকে এভাবে করে বাড়াতে পারবো। আর তাহলে এখানে হচ্ছে নরমালি একটা ইম্পেলার যতটুকু ডিসচার্জ হেড ডেভেলপ করার কথা, যদি আমরা 3টে ইম্পেলার বসাই, প্র্যাকটিক্যালি না হোক থিওরিটিক্যালি তার 3 গুণ ডিসচার্জ হেড ডেভেলপ করার কথা। তাহলে ডিসচার্জ হেড 3 গুণ হলে হচ্ছে একটা ইম্পেলার যদি সে যত এতটুকু ডিসচার্জ হেড তৈরি করতে পারে, 3টে ইম্পেলার মিলে হচ্ছে 3 গুণ, দ্যাট মিনস এখান থেকে এই পানিটা হচ্ছে এতটুকু যে উঠবে সেটার যে হাইটটা কতটুকু দরকার তার উপর বেস করে আমরা এই ইম্পেলারের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা 3টা সেট হবে না কয়টা সেট হবে সেটা আমরা ডিফাইন করব। তো এটাতে সুবিধা হচ্ছে যে যেহেতু পানির নিচে বসানো থাকছে আমাদের এই ধরনের ইয়াতে প্রাইমিং করা লাগছে না এবং পানির লেভেলটা অনেক বেশি উঠানামা করলেও এখানে খুব একটা সমস্যা হবে না। বাট মেজর যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ম্যাম আমাদের 11:20 থেকে আরেকটা ক্লাস। সেই সময় অপারেশনাল পার্টস গুলো ইনএক্সেসিবল, এটা একটা প্রবলেম হবে। ঠিক আছে, আমি আজকে এখানে স্টপ করে দিচ্ছি। তোমরা লিভ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।